এক শক্তি যা অন্ধকারে পথ দেখায় এবং কঠিন সময়ে সাহস যোগায়। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করছি যে যেখান থেকে আমাকে দেখছেন বা শুনছেন না কেন, আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে এবং আপনাদের সকলের দোয়া এবং ভালোবাসায় আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আপনাদের ভাইয়ারও এখন সিচুয়েশনটা অনেকটাই ইমপ্রুভড, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তো আমি আসলে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করা ছাড়া কিছুই বলতে চাচ্ছি না। আর এখন আমি যেটা বলতেছি সেটা হচ্ছে, আমি যে গত পরশু যে ভিডিও দিয়েছিলাম, সেদিন ভিডিও দেওয়ার আগেই কিন্তু আমি এটা আপলোড দিয়ে দিয়েছিলাম দুপুর 12টা বাজে। তো তার কিছুক্ষণ পরে জানতে পারি যে আমার শাশুড়ি আম্মা আসতেছে। তো মা আসতেছে তার মানে হচ্ছে মানে এটা কি বলবো, এখন মানে একদমই কোনো ভিডিও দেখা যাবে না। মা আসতেছে মানে তাকে টোটালি টাইম দিতে হবে, যেহেতু উনি বাসায় তেমন একটা আসেন না, উনি একদিন কি দুদিন থাকেন। তো এর জন্য আর কি আমি ওই দিনও কারো ভিডিও দেখতে পারিনি। আর এই তো আমি এটা হচ্ছে আমি মা যেদিন আসছিল তার পরের দিন। তো এইটা হচ্ছে পরের দিন সকাল থেকে শুরু করলাম। দ্যাট মিন্স আমি গতকালকে সকাল থেকে ভিডিও শুরু করেছি, কারণ আমি পরশুদিন কোনো ভিডিও করতে পারিনি। মা এমনিতেও ঘাস পর্দা করে, উনি এই পর্যন্ত কোনো ক্যামেরার সামনেই আসেন নাই। তো সেই তুলনা তো আমি ক্যামেরা ধরা মানে এটা অনেক বড় একটা বেয়াদবি। আর উনি যেহেতু জানে যে আমি ইউটিউব চ্যানেল খুলেছি, তো এখন যদি ক্যামেরা জাস্ট একটু কিছু মোমেন্ট দেখা যায় যে রেখে দেবো মেমোরি হিসাবে, সেই হিসেবে যদি ভিডিও করি তাহলে দেখা যাবে সে হয়তো একটু কষ্ট পেতে পারে। মা যেহেতু ঘাস পর্দা করে, এর জন্য তার দেবরা আজ পর্যন্ত তাকে দেখেনি বিয়ের পর থেকে। তো সেখানে আমি তো এই বদসাহস করতেই পারি না তাকে ভিডিও করা বা ছবি তোলা কোনো কিছু। তো এসেছিল আমার মা মানে আমার শাশুড়ি এবং আমার দেবর। তো তারা তো আসছিল এবং এত মেহমান বাসায় আসছিল আমি এটা বলে বুঝতে পারবো না। আপনারা তো রীতিমতো আমার থালা বাসন দেখে বুঝে গিয়েছেন, এটা তো কিন্তু পরের দিন সকালবেলা। কিন্তু যেদিন আমি ভিডিও আপলোড দিয়েছিলাম সেদিন তো থালা বাসন প্রায় 5-6 বার ধুয়েছি। আর এটা রাত্রেবেলা আর এনার্জিতে কুলাচ্ছিল না, তাই এটা রেখেই ঘুমিয়ে পড়েছিলাম। আর এটা সকালে উঠেই ধুচ্ছি। তো আমার শাশুড়ি এসেই আবার চলে গিয়েছিল রাত্রে, বেশি রাত্রি চলে গিয়েছে, কারণ উনি থাকতে পারবে না, যেহেতু বাসায় অনেক ভাড়াটি আছে। তো পানির মোটর তো সবাই ছাড়তে পারবে না, আর পানির মোটর একটু প্রবলেম হয়ে যাবে যদি ভাড়াটিয়াদের হাতে ছেড়ে দেয়। এর জন্য মা আর কি থাকতে পারে না, যে ভাড়াটা থাকলে আর কি যেই সমস্যা হয় আর কি। আর আমার আম্মুর তো এখান থাকলে কোনো প্রবলেম হয় না, কারণ তা উনি থাকলে এখানে দেখা যায় ভাবি ওইখান থাকে বা ভাই ওইখান থাকে, তারা হয়তো বা ম্যানেজ করে নিতে পারে দায়িত্ব। তো যাই হোক, কি বলবো, মা এসেছিল, সে তো অনেক কান্নাকাটি অনেক কিছু আর নিয়ে আসছে, তো 2 ব্যাগ ভর্তি জিনিসপত্র নিয়ে আসছে। কি আর বলবো, ছেলের জন্য তার কান্নাকাটি করে অবস্থা খারাপ, সে অসুস্থ হয়ে গেছে। আমার নানি শাশুড়ি খুবই অসুস্থ, তো ওনাকে দেখতে দেশে গিয়েছিল গ্রামের বাড়িতে। তো সেইখানে প্রায় 2-3 দিন ছিল, সেইখান থেকে দেখা যায় যে গতকালকে এসে আবার আজকে আবার এখানে এসে পড়েছে, এরকম মানে সে আর কি জার্নির মধ্যে ছিল। আর যেহেতু হাঁসপর্দা করে এটা তো সবাই জানেনি, হাত মোজা পা মোজা পরে যে কোনো জায়গায় জার্নি করাটা খুবই কষ্ট। তো যাই হোক, মা এসেছিলো, আমি আসলে কোনো কিছুইভাবে তুলতে পারিনি। খাওয়ার জিনিস তো অনেক কিছু নিয়ে আসছিলো, ছেলে তো মার কথা শুনে আর কিছু খায়নি। মার হাতের রান্না তার কাছে ভীষণ পছন্দের। তো মা খিচুড়ি রান্না করে নিয়ে আসছিলো, তারপরে মাংস রান্না করে নিয়ে আসছিলো, ছেলের জন্য কবুতর রান্না করে নিয়ে আসছিলো, তারপরে যে সাবুদানার পায়েস মুরব্বা দিয়ে সেটা রান্না করে নিয়ে আসছিলো, মিষ্টি নিয়ে আসছিলো। মানে মা কী কী নিয়ে আসছে এটা যদি আমি লিস্ট দেওয়া শুরু করি তাহলে অনেক অনেক লম্বা হয়ে যাবে, সেটা না দিচ্ছি। আর এটা তো এই যে গতকালকে সকালবেলা নাস্তা করছিলাম, মা কিন্তু পরশুদিনই রাত্রে চলে যায়, তো গতকালকে সকাল নাস্তা করে নিয়েছিলাম। আমার কি যে ফ্রোজেন কিছু পরোটা ছিল সেগুলো আর কি ভেজে নিয়েছি। আর এই যে মাংসের তরকারি ছিল, মুরগির মাংসের তরকারি। আর এই যে ছেলে বলছিল যে আমি একটু ঝাল ডিম খাবো, তো ওরে আমি একটু বেশি করে কাঁচামরিচ দিয়ে তারপর ঝাল ডিম করে খাওয়াচ্ছিলাম। বাবাকে একটু পরে খাওয়াবো। মা যেহেতু আগের দিন গ্রামের বাড়ি থেকে এসেছে, তো অনেক ধরনের শাক সবজি অনেক কিছু নিয়ে এসছে, সেগুলো আর কি আমি ভিডিও করতে পারি নাই। ওই যে বললাম ওনার সামনে ভিডিও করাটা আমি মনে হচ্ছিল যে আমি তাকে অপমান করছি, আমার নিজের কাছে নিজের বিবেক বাধা দিয়েছিল, তাই আমি কিচ্ছু করতে পারিনি। যাওয়ার সময় যে একটা ভিডিও করব চিন্তা ভাবনা করেছিলাম, কিন্তু যাওয়ার সময় এতটা স্যাড মোমেন্ট ছিল, আসলে আমি ছাড়তে চাইনি। একটা সময় দেখা যায় যে তার বোরকা ছিঁড়ে যাবে, তারপরে সে আর কি বাধ্য হলাম ছাড়তে, যেহেতু আমার হাজব্যান্ড নিষেধ করলো যে যাক তাহলে। নয়তো আমি প্রত্যেকবারই মা আসলে আমি এরকম কারাকারি করতে থাকি। আর আমার শাশুড়ির সঙ্গে আমার সম্পর্ক এই পর্যন্ত 2-1টা আপু হয়তো বা জানেন। আমি যদি বলি আমার মার সাথে মানে আমার শাশুড়ির সঙ্গে আমার সম্পর্ক হচ্ছে বান্ধবীর মতো। তো উনি আসলে তো আমার কোনো কিছুই মনে থাকে না। আর ওই দিন কিন্তু আমি ভিডিও তেমন একটা কারো দেখতে পারিনি, গত পরশু দিনের কথা বলছি। তো দেখা যায় যে সেগুলো আবার ব্যাকআপ দিতে দিতে অনেক সময় লেগে গেছে, আমি কোনো সময় দিতে পারিনি, কারণ এত লোক এসেছে, আপনারা থালা বাসন দেখে বুঝতে পেরেছেন।
মানে আমাদের বাসার প্লাস এলাকার মধ্যে প্লাস দোকান থেকে কারিগররা আসছিল, তারপরে মানে এত লোক আসছিল, ওদের মেহমানদারি করতে করতে আমার জীবন শেষ। আমি শুধু একবার নাস্তা দিই, আবার নাস্তা নিয়ে যাই, আবার নাস্তা দিই, আবার নাস্তা নিয়ে যাই, আবার থালা বাসন ধুই। মানে একটা বাসা অসুস্থ মানুষ থাকলে যেটা হয় আর কি। তবে সবচেয়ে বেশি যেটা আমার কাছে ভালো লেগেছে সেটা হচ্ছে লোকজন দেখলে অসুস্থ মানুষও সুস্থ হয়ে যায়। তো আমার হাজব্যান্ডের ক্ষেত্রেই আলহামদুলিল্লাহ সেটাই হয়েছে। ও এতগুলো মানুষের সঙ্গে গল্প করতে পেরে, বা দেখা যায় যে মানুষ একটা ডিপ্রেশনে চলে যায় অসুস্থ হলে, সেইটা থেকে গল্প করতে পেরে আমার হাজব্যান্ড ওই দিক থেকে বেরিয়ে এসছে। আর একটা জিনিস মনে রাখবেন যে যে কোনো বিপদে থাকে না, মনের জোরটা সবচেয়ে বড়। ওকে আমি সবসময় মেন্টালি একটা পুশ দিতে থাকি যে তোমার কিচ্ছু হয় নাই, এটা কোনো ব্যাপার না, এটা জয়েন্ট লেগে যাবে। কিন্তু কে শুনে কার কথা, সে তো টোটালি চুপচাপ, এমনিতেও একটু চুপচাপ থাকে। ওই যে আমার পক পক শুনতে শুনতে যেটা হয় আর কি ওর অবস্থা। তো এখানে আমরা ওর বাবাকে খাইয়ে নিয়েছিলাম মাঝখানে, ওদেরকে খাওয়ানোর পরে, তো ওইটার ভিডিও করা হয় নাই। আর এই তো আমরা একটু ব্ল্যাক কফি নিচ্ছিলাম 4 জন। নুসাইবার যেহেতু গা হাত ব্যথা করছিল, তো নুসাইবারকেও দিয়েছি। ওই যে অল্প যে কাপটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে নুসাইবার কাপ। তো আমরা একটু ব্ল্যাক কফি খাবো, সামান্য একটু চিনি দিয়েছিলাম, কারণ একদমই তিতা আমি খেতে পারি না। ব্ল্যাক কফি ওর বাবার খুবই পছন্দ, এর জন্য বাবার জন্যই মানে বেসিক্যালি করা। আর এই তো বাবাকে দিয়ে এসছি, আর এইখানে মানে বাচ্চার বাবাকে দিয়ে আসছি, আর এইখানে আমরা 3 জন মিলে খেয়ে নেব। তো খেতে খেতে কথা বলে নিই। তো মা আসছে, মা তো বরাবরই আসার পরেই তো ছেলে আর মা জড়িয়ে ধরে কান্না। আমি যদি সেই মুমেন্টটা যদি একটু ক্লিপটা নিয়ে রাখতে পারতাম, আমার মনে হয় খুবই ভালো হতো। একটা মা যখন জানে যে তার ছেলে অ্যাক্সিডেন্ট করেছে এবং তাকে দেখতে পারে না, তাকে ধরতে পারে না, আসার পরে তার কাছে কেমন লাগে, আমি মার কান্না দেখে তখন বুঝে গিয়েছি। এমনিতে নর্মালি সবসময় আসলে একটু কান্নাকাটি করে, বুঝে নিত, মানে মা মানুষ বললে কথা। ছেলে যখন দূরে থাকে তখন তো মার কলিজার উপর থেকে যায়। তো আমার হাজব্যান্ডের কান্না দেখছিলাম আর আমার মার কান্না দেখছিলাম। ও বরাবরই মা আসলেই মাকে জড়ায় ধরে কান্না করে। আমার হাজব্যান্ডের মন, ও এমনিতে একটু রাগী বাবা, কিন্তু ওর মনটা ভীষণ নরম। তো মাকে দেখে তো একদমই সুস্থ হয়ে গেছে। আর এটা হচ্ছে ওই নাস্তার পরে, কফি খাওয়ার পরে ও একটা ঘুম দিয়েছিল। আর এত সুন্দর একটা রোদ এসছে, মানে আমি না দেখে থাকতে পারলাম না। রোদটা মনে হয় কি উকিমের বলতেছে যে আমাকে ক্যাপচার করো, আমাকে ক্যাপচার করো। শুক্রবার রাতে অপারেশন করেছে, তো সেই হিসাবে মোটামুটি 2-3 দিন হয়ে গেছিলো। তো গতকালকেই মোটামুটি একটা ছোটোখাটো একটা অপারেশন করেছি, আমি নিজেই করেছি। অপারেশন বলছি কেন, এটা একটু পরে বুঝতে পারবেন। মানে ডক্টর যেখানে বলেছে 15 দিনের আগে কোনো তার যে প্লাস্টার করেছে এই প্লাস্টার যাতে টাচ না করা হয়, কিন্তু সেইখানে সে অস্থির, মানে অস্থির মন মানসিকতা থাকলে যেটা হয় আর কি। তো ও তো রীতিমতো অস্থির, ঠিক আছে, সে তো এটা নিয়ে থাকতে পারবে না। সে দেখা যায় যে তার দোকান বন্ধ দেয় মোটামুটি 2টা ঈদ ছাড়া আর কোনো বন্ধ নাই। মানে শুক্রবারে সে অবশ্যই অফ ডে নেয় না, সে খুবই কর্মঠ। তো আমার ফ্যামিলি ভালো করে জানে, তার ফ্যামিলি ভালো করে জানে, ও ফ্রি থাকলে আরও বেশি অসুস্থ হয়ে যায়। তো ও ইস্পিস করতেছে এই প্লাস্টার সে খুলবে। তো কি আর করার, তাকে প্লাস্টার খুলে দিয়েছি, ছোটোখাটো একটা অপারেশন করেছি আর কি। তো যাই হোক, এটা কিন্তু আমি ওই যে বললাম মা থাকতে আমি কোনো ভিডিও করতে পারিনি, কিন্তু ঘর মোটামুটি সব কিছু গুছিয়ে আলহামদুলিল্লাহ মা আসার 1 ঘন্টা আগে সমস্ত কাজ কমপ্লিট করে ফেলেছিলাম। ঘর মোছা, কাপড় ধোয়া, ঘর গুছানো, মানে বুঝতেই পারতেছেন ঘরের অবস্থা কী ছিল। তারপরে সব কিছু ক্লিন করে তারপরে আমি দেখা যায় যে রান্নাবান্না শেষ করেছিলাম। আমি রান্না করেছিলাম গরুর মাংস, আমি কিছু রান্না করিনি, মা ওখান থেকে রান্না করে নিয়ে আসছিলো অনেক কিছু, তো এর জন্য রান্না করিনি। তারপর আমার হাজব্যান্ড নিষেধ করেছিল কোনো কিছু রান্না করার দরকার নেই, মা নিয়ে আসতেছে। তো এর মধ্যে আবার এত মেহমান আসছে বাসায়, মানে আমি মানে কি বলবো, মেহমানে ঘর ভরপুর ছিল। মাকে ওইভাবে আমার হাজব্যান্ড ওইভাবে কথাও বলতে পারেনি, যেহেতু আউট মেহমানগুলো আসছিলো, এলাকার থেকে আসছিলো, আমাদের এই বাড়ি থেকে আসছিলো, তারপরে দোকান থেকে আসছিলো। তো কি আর বলবো, তার কিছু বন্ধু এসেছিলো, মানে আমি মানে রীতিমতো দেখা যাচ্ছে আমি আর ওর টেক কেয়ার করতে পারতেছিলাম না, এতগুলো মেহমান আসছিলো। আর এইখানে হচ্ছে ওই নুসাইবা একটু পরপর, যে আমি তো নুসাইবাকে বাইরে খাবার দেওয়া বন্ধ করে দিয়েছি, তো একটু পরপর নুসাইবা শুধু বারবার চিপস খাচ্ছে, মানে এগুলোর জন্য আমি ফ্রিজের উপর উঠিয়ে রেখেছি যাতে ও না ধরতে পারে, কারণ ও বেশি চিপস খেলে, ওর দেখা যায় মিমি খেলে, বাইরের জিনিস বেশি খেলে জিহ্বা ছুলে যায়। আর এই তো আজকে সকালে নাস্তা ছিল ডিমের সঙ্গে একটু চিনি মিক্স করে একটা টোস্ট করে নিয়েছিলাম, পাউরুটির আর কলা। আর এই তো সেই হেলমেট, এই হেলমেটটাকে আমি অবশ্যই বলবো আলহামদুলিল্লাহ, আমি ওকে শুকরিয়া আদায় করতেছিলাম, কারণ ও যদি না থাকতো তাহলে আমার হাজব্যান্ডের ফেসটা আপনারা দেখতে পারতেছেন কি হইতো।
তো এই চেহারা তো আর চেহারা থাকতো না, ওর চেহারা কোনো স্পট পড়ে নাই, জাস্ট 3টা জায়গায় একটু বেশি, 4টা জায়গায় ব্যথা পেয়েছে এটাই। আর কি বলবো, মানে এই হেলমেটটা না থাকলে যে কি হইতো, এই হেলমেটের অবস্থা দেখে আমি বুঝতে পারতেছি। এটা কিন্তু অনেক দেখা যায় শক্ত মজবুত একটা হেলমেট, সেটাও দেখা যায় যে একদম স্পট পড়ে গেছে। তো যাই হোক, আরেকটা বিষয় হচ্ছে আমার হাজব্যান্ডের কিন্তু উপর একটা সোয়েটার ছিল, টি শার্টের উপর একটা সোয়েটার ছিল। টি শার্টটা মনে হয় গত ভিডিওতে সবাই দেখেছেন, ওই টি শার্টটা কেটে প্লাস্টার করা হয়েছিল এক পাশের হাত কেটে, তো সেটা মনে হয় গত ভিডিওতে দেখিয়েছিলাম। কিন্তু ওইটার উপর একটা সোয়েটার ছিল, সোয়েটার ছিলে মানে সোয়েটারটা একদম পুরা কি বলে একদম ক্ষয় হয়ে তারপরে হাত ঝুলে, হাতের যে ছোলা জায়গাটা নিচের অংশটা সেটা আর কি মারাত্মকভাবে আহত হয়েছিল। সে তো প্লাস্টার খুলবেই, যেখানে ডক্টর বলে দিয়েছে 15 দিন আগে 21 দিন আগে এটা টাচই করা যাবে না, সেখানে সে অস্থির হয়ে গেছে, তার প্লাস্টার না খুলে তার শান্তি পাচ্ছে না। গতকাল যেদিন আমি প্লাস্টার খুলছিলাম তার গত রাত্রে সে একেবারেই ঘুমাতে পারেনি, মানে মা যেদিন এসেছিল সেই রাত্রেই চলে গিয়েছিল, যে রাত্রে আর কি ও ঘুমাতে পারেনি, একটু পরপর শুধু উসপিস উসপিস মনে হচ্ছে যে মানে প্রেগনেন্ট হলে মানুষের যে অবস্থা হয়, প্রেগনেন্টের শেষের সময় যে প্রবলেমটা হয় সেটাই। তো আমি আসতেছি এই কারণে যে মাঝে মাঝে দেখা যায় ওর রাগ শুনলেও অনেক উপকার হয়ে যায়। ও যেহেতু বলছিল, আমি অনেক বলছিলাম যে না এগুলো এটা খোলাই যাবে না, তারপর আমি চিন্তা করলাম যে ও যেহেতু এত বলতেছে তো আমি খুলে দিই। তো এই কোনাটার মধ্যে অনেক শক্ত ছিল, যার কারণে আমি খুলতে পারতেছিলাম না। পরে এই যে সালাদ কাটার যেটা আছে, সেই সালাদ কাটারটা দিয়ে একটু ধারালো এটা কোনা আছে, তো এটা দিয়েই আমি সুন্দর মতো কেটে নিয়েছিলাম। এবং প্লাস্টারটা খোলার পর বিশ্বাস করেন অনেক ভালো একটা কাজ করেছি, কারণ ওর যে নিচে আহত হয়েছে কোনোর নিচে, সেটা কিন্তু একদম দেখা যায় যে ইনফেকশন হয়ে যেত, কারণ অলরেডি কেমন যেন হয়ে গিয়েছিল, ব্লাড জমে থেকে একে তো মানে গন্ধ হয়ে গিয়েছিল, আর একে হচ্ছে কেমনই জানে মানে একটা লেগে লেগে গিয়েছিল। এটা যদি এখন ওয়াশ না করা হয় বা ক্লিন না করা হয় তাহলে কিন্তু হয়ে যেত, ইনফেকশন হয়ে যেত। তো 15 দিন অপেক্ষায় থাকলে আসলে প্রবলেম হয়ে যেত, যার কারণে আমি খুলেই ফেলছিলাম। কিন্তু আমি অনেক মনে ভয় পাচ্ছিলাম, যে আমি বলছিলাম যে একটু ভিডিও করে রাখো, মাকে পাঠাবো, কারণ ভবিষ্যতে কোনো প্রবলেম হলে কিন্তু আমার কোনো দোষ নেই, আমি জানিয়ে দিচ্ছি। তো এই যে এটা খুলতে গিয়ে তো অনেক মানে যেহেতু সবাই জানেন সালাদ যে কাটার আছে সেটা কিন্তু অনেক কোনা, অনেক ধারালো, তো সেটা দিয়ে আমি নিজের হাতের মধ্যে গুঁতা খেয়েছি, তারপর আমি তার স্কিনে একটু গুঁতা লাগতে দিই নি, কারণ আমার খুবই ভয় লাগছিল। ও বলছিল এটা লাগবে না, তুমি আমার হাতে দাও। তো আমি তো ওর হাতে দিতে পারবো না, যেহেতু ও আমার কলিজা টুকরা। তো কি বলবো, আমার যেদিন ও অ্যাক্সিডেন্ট করছে আমার মনে হয় কলিজাটার মধ্যে লাগছে, আমি বোঝাতে পারবো না কি পরিমাণ আমি তাকে ভালোবাসি। আজকে বলতে চাই, ও যেহেতু ভিডিও দেখে না, তো ও দেখে মাঝে সাঝে, তো ও এই ভিডিওটা দেখবে না যেহেতু বাসায় আছে। তো এই ভিডিওটা যেহেতু দেখবে না, এর জন্য সত্য কথা বলি, আমি আমার হাজব্যান্ডকে ভীষণ ভালোবাসি, ভীষণ। আমি মনে যাই কিছু বলি না কেন, আমার অন্তরের একমাত্র যদি বলি যে আমার ভালোবাসার পাত্র, যাকে দেখলে আমি একদম ঠান্ডা হয়ে যাই, আমার চোখ শীতল হয়ে যায়, সেটা হচ্ছে আমার হাজব্যান্ড। আল্লাহ তাকে সমস্ত বিপদ আপদের হাত থেকে রক্ষা করুক। আর এই যে দেখেন মানে কি পরিমাণ ইনফেকশন হয়ে যেত চিন্তা করা যায়, মানে আগের ব্লাডগুলো তো ব্ল্যাক হয়েই গেছিলো, আর এইগুলো হচ্ছে যে রেড ব্ল্যাকগুলো, এইগুলো ভিজা ছিল একদম, মনে হয় যে ওয়েট হয়ে রয়েছে এই জায়গাটা, এটা যদি না খোলা হতো। আর এই জায়গাটা যেহেতু আমি দেখাতে পারবো না, ইউটিউবে ব্লাড দেখানো যাবে না, তো এই জায়গাটা জাস্ট একটু হালকা করে দেখিয়ে দিচ্ছি। দেখা যায় যে প্রবলেম হতে পারে, মানে খুবই এই জায়গাটা হচ্ছে ওই থাকে না, মাংস বের হয়ে গিয়েছিলো এই জায়গাটায়। তো সবাই তো জানেন বাইক অ্যাক্সিডেন্ট করলে কী অবস্থা হয়। আর এটা কিন্তু ওর ফার্স্ট টাইম না, এটা প্রায় ওর এটা হচ্ছে 5th or 6th টাইম হবে। ও এর আগে অনেকবার অ্যাক্সিডেন্ট করেছে। তো এই হাতে কিন্তু আগে থেকে প্রবলেম ছিল হাড়ের মধ্যে, একবার ফরিদপুরে যে অ্যাক্সিডেন্ট করেছিল, তো সেই ব্যথার মধ্যেই ব্যথা পেয়েছে ওই হাতের ডানার মধ্যে। তো যাই হোক দেখিয়ে দিলাম, কিন্তু তারপরও আমার মনের ভিতর কেমন যেন একটা ভয় লাগছিল যে খুললাম এটা কোনো প্রবলেম হবে কি না। কিন্তু খোলার পর বিশ্বাস করেন এতটা ওর কাছে শান্তি লাগতেছিল, ও তো কতক্ষণ বসে মনে হয় ঘুমিয়ে পড়বে। সকলের কাছে একটা কথা বলতে চাই, আমি আমার হাজব্যান্ডের জন্য লাইফে অনেক কিছু হারিয়েছি, আমার হাজব্যান্ডটাও আমার জন্য লাইফে অনেক কিছু বিসর্জন দিয়েছে। কোনো এক সময় করে অবশ্যই জানাবো। আমরা দুজনকে আসলে অনেক বেশি ভালোবেসে বিয়ে করেছি, আমাদের কিন্তু লাভ ম্যারেজ ছিল, আর আমাদের ভালোবাসার গভীরতা আসলে অনেক বেশি। ঠিক আছে, ওর চোখে পানি ও ব্যথা পাওয়ার আগে, ওর ব্যথা পাওয়ার আগেই আমার চোখ দিয়ে পানি পড়ে, আমি ব্যথা পাওয়ার আগেই ওর চোখ দিয়ে পানি পড়ে। তো ও যখন আসলে দেখা যায় অ্যাক্সিডেন্ট করছিল, তখন তো আমি বুঝাতে পারবো না, তখন আমার 2 পা মানে কেমন করে কাঁপতেছিল, যে মানে ও কোথায় আছে সেটাও জানি না, আমি যে যাবো সেটাও পারবো না, আমি আমার ভাইয়াকে পাঠাবো কিনা, মানে অস্থির হয়ে গেছিলাম আমি। আসলে ফ্যামিলির
কারো কোনো কিছু হলে কেমন লাগে আমার বাবা মারা যাওয়ার পরেই আমি বুঝতে পেরেছি। আমি চাই না আমার সামনে কেউ মারা যাক, আমি চাই সবার আগে আমি মারা যাই, আমার ফ্যামিলি, আমার আম্মু, আমার ভাইয়া, কারো যাতে কোনো কিছু না হয় আমি থাকতে, সবার আগে আমি যেতে চাই, তারপর যাতে সবাই যায়, কারণ আমি কারোর মৃত্যু নিতে পারবো না আসলে। তো যাই হোক, আমি সরি, যাই হোক, এই তো আমি সন্ধ্যার সময় আমি ওদেরকে আনার কেটে দিচ্ছিলাম, কিন্তু ওর বাবা একটা ধমক দিয়েছে যে খাবে না। তো ওর বাবা ধমক দেওয়ার সঙ্গে সঙ্গে আমি আবার ওর বাবাকে ধমক দিয়েছি। এই ধমকাধমকি দেখে আনার কী করছিল, একবার বাটিতে পড়তেছে আর একবার উঠতেছে, মানে আনারটাও ভয় পেয়ে যাচ্ছে যে মানুষের গলার ভিতর থেকে নামবে নাকি নামবে না। তো ওকে যখন আমি বাটিতে ফার্স্টে রাখছি, তো ও সুন্দর মতো আবার লাফিয়ে উঠে গিয়েছে, আবার ওকে নামিয়ে দিয়েছি। তো যাই হোক, ওর বাবা কেন ধমকাধমকি করে, ও বাবা কিছুই খেতে চাচ্ছে না, ওকে আমাকে ধমক দিয়ে খাওয়াতে হচ্ছে। আমার শাশুড়ির কড়া নির্দেশ, একটু পরপর যাতে ওর মুখ চালু রাখি। আমার শাশুড়ি অনেক কিছু এনেছে, ফলমূল থেকে নিয়ে শুরু করে অনেক কিছু নিয়ে এসছে। তার একটাই কথা, যে ছেলের যাতে মুখ না খালি থাকে, একটু পরপর যাতে খাই এবং আমিও যাতে খাই। তো উনি তো এই যে আমার হাজব্যান্ডকে খাইয়ে দিয়েছিল, আমার হাজব্যান্ড বসে আছে মার হাতে খাবে। আর এটা সবসময় হয়, মা আসলেই ছেলেকে খাইয়ে দেয়, আমাকে খাইয়ে দেয়। তো আসলে মা আসলে অন্যরকম। মাকে বলতে চাই, মা কিন্তু ভিডিও দেখে আমার শাশুড়ি, আর আমার শাশুড়িকে আমি বলতে চাই ও কোনো কিছু খায় না। আর এই যে দেখেন জনাবের অবস্থা, মানে ডক্টরই হাত নাতে মানা করছে, সে নিজের হাতেই খাবে। শারীরিকভাবে রোলার ইঞ্জিনের মতো চলছি আমি, কিন্তু মানসিকভাবে দুটা কাজ করছি, সেটা হচ্ছে ওর জন্য দোয়া করছি এবং আল্লাহর উপর সমস্ত ভার ছেড়ে দিয়েছি, তাওয়াক্কুল করেছি, আল্লাহর উপর ভরসা রেখেছি। আল্লাহ খুব সুন্দর করে আমার কাজগুলো আসান করে দিচ্ছেন, আলহামদুলিল্লাহ। আর আমার সকল কলিজার ভাই বোনদের বলতে চাচ্ছি, আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ, মানে আমি আপনাদের কমেন্ট পড়ে আমার কলিজাটা ভরে গেছে, বিশ্বাস করেন। আমি একদম আহত হয়ে গিয়েছিলাম, কিন্তু আপনাদের কমেন্টগুলো আমাকে বুস্ট করেছে নতুনভাবে কাজ করার জন্য, নতুনভাবে চিন্তা করার জন্য। বিশ্বাস করেন, এত কাজের প্রেশারের মধ্যেও আপনাদের প্রত্যেকটা কমেন্ট আমার অন্তরে লেগেছে। সবাই যে পরিমাণ দোয়া করেছেন আমার হাজব্যান্ডের জন্য, আমি সকলের কাছে অনেক অনেক ঋণী। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।